সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, সবসময়ের মতো আজও আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। আমরা সাধারণত ট্রিটমেন্ট করার ক্ষেত্রে, অর্থাৎ ত্বকের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কিন্তু এখন বর্তমান যুগে আমরা প্রথমে চিন্তা করে থাকি যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায় এবং এজিং প্রসেসটাকে কিভাবে ডিলে করা যায়। এই বিষয়গুলো নিয়ে আজ আমাদের থাকছে বিস্তারিত আলোচনা এবং এই জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জাহিদা নাসরিন 1988 সালের জুন মাসে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2014 সালে এনাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রেডিয়েন্স লেজার ক্লিনিকে চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শকদেরকে। অ্যান্টি এজিং এর ক্ষেত্রে আসলে কোন কোন ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট রয়েছে? অ্যান্টি এজিং এর ক্ষেত্রে যে ট্রিটমেন্ট, সেটা জানার আগে এজিং সাইনগুলো সাধারণত আমরা দেখি যে হয়তো রিঙ্কেলস পড়ে যাচ্ছে বয়সের 30 বা এর আশেপাশে, দেখা যায় চোখের চারপাশে, নাকের পাশে রিঙ্কেলসটা একটু প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, অথবা ছোপ ছোপ কালো কালো একটা স্পট বা বাদামি তিল ফ্রেকলসটা দেখা যায় বয়সের সাথে সাথে একটু বাড়তে থাকে। মেস্তার সমস্যা এরকমও হতে থাকে। আবার দেখা যায় যে তো একটা ডালনেস একটা লুক চলে আসে, যে ত্বকের যে স্বাভাবিক লাবণ্য বা হাইড্রেশনটা বা ত্বকের যে একটা স্বাভাবিক আর্দ্রতা, ওইটা হচ্ছে আগের মতো থাকছে না। তো এই সমস্যাগুলোকে জাস্ট রিকভার করার জন্য এক একটা প্রবলেমের জন্য এক একটা সলিউশন, এই ধরনের আমাদের ট্রিটমেন্ট থাকে। আমরা অনেক সময় কিন্তু দেখে থাকি যে স্যাগিনেস চলে আসে, হ্যাঁ স্যাগিনেসটা চলে আসে। তো এটার উপরে ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্টগুলো হয়ে থাকে। যেমন রিঙ্কেলসের জন্য আমরা বোটক্স ট্রিটমেন্টটা সাধারণত সাজেস্ট করে থাকি। আবার যখন স্কিনটা একটু বেশি ডাল হয়ে যায় এবং চামড়ার নিচে ফ্যাটটা কমে যায়, স্কিনটা লুজ হয়ে যায়, অনেক সময় আমরা ফিলার ট্রিটমেন্টটা হচ্ছে অ্যাডভাইস করে থাকি, বা হাইফু ট্রিটমেন্ট অ্যাডভাইস করে থাকি। কখনো থ্রেড দিয়ে আমরা লিফটিং করি, যদি যাদের খুব বেশি স্যাগিনেস হচ্ছে এবং হাইফুতে প্রপারলি রেসপন্সটা হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় থ্রেড দিয়েও লিফটিং করে থাকি। এই ধরনের ট্রিটমেন্টগুলাই সাধারণত আমরা এজিংয়ের জন্য করে থাকি। আর পিগমেন্টেশনের জন্য দেখা যায় যে কেমিক্যাল পিলিং বা এই টাইপের ট্রিটমেন্ট করছি, হয়তো গ্লুটাথায়ন ট্রিটমেন্ট দিচ্ছি। তার টোটাল বডির যে স্কিনটা সেটাও যেমন গ্লো করছে, একই সাথে তার মধ্যে সব নেগেটিভ এনার্জিগুলো হচ্ছে ব্যালেন্স হয়ে যায়। স্ট্রেসফুল কন্ডিশন থাকলে সেটা হচ্ছে অনেকটাই রিলিভ হয়, স্লিপ প্যাটার্নের অনেক ইমপ্রুভমেন্ট হয়। যে দেখা যায় যে যখন যে প্রবলেম হচ্ছে ওইটা অনুযায়ী আমরা হচ্ছে এজিং সাইনটাকে রিকভার করার জন্য অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা দিচ্ছি। তো তার যে ধরনের প্রবলেম হবে সেটার সাথেই আমরা কোরিলেশন করে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমি আমার এজিং প্রসেসটাকে একটু ডিলে করতে চাই, তো সেই ক্ষেত্রে কোন বয়স সীমাটাকে আপনারা আসলে টার্গেট করেন? 30 এর আগে খুব একটা এজিং সাইন আসে না। আসলে তার যে বয়সটাতে তার এজিং সাইন আসছে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। খুব রেয়ার যে 30 এর আগে হচ্ছে এই ধরনের সাইনগুলো আসে। আমরা 30কেই সাধারণত টার্গেট করি। তবে কারো কারো একটু আর্লি এজিং সাইন চলে আসে, হয়তো লাইফস্টাইলের কারণে অথবা জেনেটিক্যালি তারা একটু এরকম, অথবা কারো দেখা যায় যে কোনো হরমোনাল ডিসঅর্ডার আছে, তাদের মধ্যে একটু এজিং সাইন প্রমিনেন্ট দেখা যায় PCO কিংবা থাইরয়েড ডিসঅর্ডারের জন্য। তো সেক্ষেত্রেও আমরা কখনো আর্লি হচ্ছে তাদেরকে সাজেস্ট করে থাকি। তবে আমরা 30টা মানে বয়স যখন 30 তখন আমরা মানে একটা আইডিয়াল একটা টাইম বলে মনে করি। প্রাথমিক অবস্থায় কোন ট্রিটমেন্টগুলোকে আপনারা টার্গেট করে থাকেন যে এই ট্রিটমেন্টটা দিয়েই আমরা শুরু করতে চাই? প্রাথমিক অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই রিঙ্কেলসের প্রবলেম কিন্তু কম বেশি সবারই হয়। যাদের রিঙ্কেলসের প্রবলেম দেখা দেয় তাদেরকে আমরা বোটক্স ট্রিটমেন্ট সাজেস্ট করি, যেটা আমাদের চোখের চারপাশে দেখা যায় যে স্মাইলিং এর জন্য এখানে বেশ কয়েকটা ভাঁজ পড়ে, আমরা এখানে ক্রস ফিট বলে থাকি। অথবা ফোরহেডের যে আমাদের ভাঁজটা পড়ে কথা বলার সময় কিন্তু এই জিনিসটা হয়, ভ্রু কুচকানো অথবা উপরের দিকে একটু ভ্রুটা একটু উঁচু করা, এতে যে ভাঁজটা পড়ে, এটা কিন্তু 30 এর আগেই মানে ইদানিং খুব প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। যাদের স্কিনটা একটু বেশি ড্রাই থাকে এবং স্কিনের নিচে যে ফ্যাটটা আর কি সাবকিউটেনিয়াস ফ্যাট বলে থাকি আমরা, যাদের একটু বেশি পরিমাণে মানে কম থাকে
বা হাইড্রেশনটা কম থাকে তাদের এই সাইনগুলো একটু আর্লি চলে আসে, তাদের ক্ষেত্রে আমরা বোটক্স ট্রিটমেন্টটা সাজেস্ট করি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নাকের পাশে যে আমাদের ন্যাজোল্যাবিয়াল ফোল্ডটা এটা খুব বেশি প্রমিনেন্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা অর্থাৎ যাদের স্মাইল লাইনটা খুব বেশি ভিজিবল হয়, তো সেই ক্ষেত্রেও দেখা যায় বোটক্স কিংবা ফিলার দিয়ে আমাদেরকে কারেকশন করতে হয় এই সাইনটাকে। বেশ মোটা একটা লাইন হয়ে যায়, তখন ওটাকে আমরা ফিলার দিয়ে কারেকশন করতে পারি। কখনো দেখা যায় যে একটু বেশি স্যাগি হয়ে যাচ্ছে, যে জ লাইনটা এই যে খুব কমন দেখা যায় যে এদিকে একটু বেশি ঝুলে আসছে চামড়াটা, বয়সের আগেই বেশ স্যাগি হয়ে যাচ্ছে। এটার জন্য কখনো বোটক্স দিয়েও কারেকশন করা যায় এটাকে, আবার হাইফু দিয়েও কারেকশন করা যাচ্ছে। আর যাদের একটু বেশি স্যাগি হয়ে যায় ওয়েট লসের কারণে, হয়তো বা আগে খুব বেশি ওয়েট ছিল, তাদের ক্ষেত্রে থ্রেড লিফটিং করতে হয়, অথবা যাদের একটু বেশি বয়স 35 বা 40 তাদের ক্ষেত্রে থ্রেড দিয়েও লিফটিং করলে এটা বেশ সুন্দর একটা ফিনিশিং আসে। তার মানে খাদ্যাভ্যাস এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিষয়টি আপনার কাছে একটু জানবো। ত্বকের বয়স ধরে রাখার ক্ষেত্রে মানে লাইফস্টাইলে কিছু মেইনটেনেন্স খুব জরুরি। এখানে পানির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু বললাম হাইড্রেশনটা মানে পানি, ত্বকের বা শরীরের যে স্বাভাবিক যে পানির যে চাহিদাটা সেটা অবশ্যই নিয়মিত পূরণ করাটা খুব জরুরি। যারা খুব বেশি মানে পানি খায় না বা কম পানি খায় তাদের কিন্তু এজিং সাইনটা একটু আর্লি আসে। তো প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12 গ্লাস পানিটা খাওয়াটা উচিত। যাদের কোনো কিডনি ডিসঅর্ডার থাকে তাদের ক্ষেত্রে হয়তো লিমিটেড থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12 গ্লাস, অথবা চাহিদা অনুযায়ী। যেহেতু এখন খুব বেশি গরম পড়ছে, তো সেই ক্ষেত্রে হয়তো তার আরও বেশি পানির প্রয়োজন আছে। অথবা কেউ যদি খুব বেশি হিট এক্সপোজারে মুভমেন্ট করে, সান এক্সপোজারে মুভমেন্ট করে, আউটডোরে যারা কাজ করছে, হ্যাঁ সেই ক্ষেত্রে পানির পরিমাণ তার কিন্তু আরও বেশি লাগতে পারে। আচ্ছা, তার চাহিদা অনুযায়ী তাকে শরীরের পানিটা যেন গ্রহণ করে এটা খেয়াল রাখতে হবে। এবং একই সাথে কিছু ভিটামিন সি কন্টেনিং ফ্রুটস যদি সে রেগুলার কন্টিনিউ করে তার স্কিনটা ভালো থাকবে। ম্যাম কি ধরনের ফ্যাট হবে সেগুলো? আমরা ডেইলি খাবারের তালিকায় কিছু ফ্যাট জাতীয় খাবার রাখি, খুব বেশি না বাট পরিমিত পরিমাণে। সেই ক্ষেত্রে আমাদের স্কিনের এই ফ্যাটটা মেইনটেইন থাকে আর কি, যেটাকে আমরা গুড ফ্যাট বলে থাকি। হ্যাঁ, যেটা যেমন হচ্ছে বাদাম, আমরা চীনা বাদাম খেতে পারি, প্রতিদিন 1 মুঠো চীনা বাদাম খাওয়ার অভ্যাসটা রাখা যায়। এটা স্কিনটা ভালো রাখার পাশাপাশি ব্লাডের কোলেস্টেরল লেভেলটাকেও কন্ট্রোলে রাখে। আবার কেউ যদি কাজু বাদাম পছন্দ করে, এফোর্ড করতে পারলে সে যেন কাজু বাদামও ডেইলি 1 মুঠো পরিমাণ খেতে পারে, খুব বেশি না, সামান্য পরিমাণে। তারপর ডিম খেতে পারে। কুসুমটা সে খাবে কিনা, তার যদি কোনো এক্সেস ওয়েটের বা কোলেস্টেরলের প্রবলেম না থাকে, সে কুসুমটা নিয়ে অথবা কুসুমটা বাদ দিয়ে খেতে পারে। এবং দুধটাও সে যেন নিয়মিত খায়, দুধের শটটা ফেলে দিয়ে খেতে পারে যদি সে ওয়েট কন্ট্রোলের চিন্তা করে। একই সাথে যাদের ওয়েটটা কন্ট্রোলে আছে তারা চাইলে সপ্তাহে 1 দিন বা 2 দিন অল্প সামান্য একটু মাখন খেতে পারে। এভাবে মেইনটেইন করলে, বয়স বাড়ার সাথে সাথে যদি মেইনটেইন করে, তো স্কিনের নিচে যে ফ্যাটটা ওটা মোটামুটি ভালো থাকে। অনেক ক্ষেত্রে ডার্মাটোলজি যারা রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট আপনারা সাজেস্ট করে থাকেন, এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে স্কিনের এজিং সাইনটাকে হচ্ছে কন্ট্রোল করতে হেল্প করে। একই সাথে যেটা আমরা বলি যে হার্টের প্রবলেম থাকলে কিংবা কোলেস্টেরলের সমস্যা বা হাই প্রেশার থাকলে তাদের ক্ষেত্রে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা খুব ভালো কাজ করে। বহুবিধ হচ্ছে উপকারিতা আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটাও সে নিয়মিত ইনটেক করতে পারে। আচ্ছা ম্যাম, একটু ফিলার সম্পর্কে জানতে চাই যে ফিলারটা আসলে কোন কোন জায়গায় ফেসের আপনারা করে থাকেন সাধারণত? ফিলারটা সাধারণত দেখা যায় যে আমাদের ফেস মানে স্কিনের নিচে যে ফ্যাটটা সেটাকে কারেকশন করার জন্য আমরা ব্যবহার করি। আবার অনেক সময় ফেস রিমডেলিং এর জন্য বা রিশেপিং এর জন্য আমরা ইউজ করি। যারা নাকটা একটু ছোট থাকে, নাকটা একটু খাড়া করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রেও আমরা ফিলার অথবা বোটক্স থ্রেডের হেল্প নিই। সাধারণত ফিলার দিয়েই করা হয়। আবার হয়তো ঠোঁটটা একটু চিকন আছে, সে চাচ্ছে যে ফুল ভলিউম একটা লিপ, যেটা লিপস্টিক দিয়ে সে কারেকশন করছে বা লিপ লাইনার দিয়ে, সেটা ন্যাচারালি হোক, ফিলার দিয়ে আমরা এটাও লিপ কারেকশন করি। আন্ডার আইতে হয়তো ডার্ক সার্কেল পড়ে গেছে এবং একই সাথে গর্ত একটা ভাব চলে আসে, যেটাকে আমরা হলো আইস আন্ডার আই হলোজ যেটা আর কি বলে থাকি, এটা কারেকশনের জন্য আমরা ফিলার দিয়ে থাকি। আবার চিক বয়সের সাথে দেখা যায় যে 35 বা 40-র পরে চিকের দিকে ফ্যাট কমে যায়, তখন চিক ভলিউমটা বাড়ানোর জন্য আমরা ফিলার ইউজ করে থাকি। আবার চিনটা একটু প্রমিনেন্ট বা একটু শার্প লুক নিয়ে আসার জন্য আমরা এখানে একটুখানি ফিলার দিতে পারি। অথবা জ লাইন যদি কারো
একটু শার্প করার জন্য কারো ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রেও আমরা ফিলারটা ইউজ করি, অথবা হাইফু বা ফিলারের কম্বিনেশন করে আমরা ট্রিটমেন্টটা করে থাকি। যখন পেশেন্ট আপনাদের কাছে এসে বলে যে আমি অমুক সেলিব্রিটির মতো আমার চিন ফিলারটা করতে চাই, নাকটাকে শার্প করতে চাই, সেক্ষেত্রে আসলে আপনারা কিভাবে সেই পেশেন্টগুলোকে বা ক্লায়েন্টগুলোকে আপনারা ডিল করে থাকেন? আপনার চেহারার সাথে যেটা মানাবে, যেটা বেটার লুক নিয়ে আসবে, আমরা আপনাকে সেটাই করে দিব, যেটা আপনার চেহারার মধ্যে একটা গুড লুকিং ফিল নিয়ে আসবে। এটা বলে আমাদেরকে সাধারণত শুরু করতে হয়, কারণ যার ফেস রাউন্ড তার একরকম কারেকশন, যার ফেস একটু আগে থেকে লম্বাটে তার একরকম কারেকশন, সেম টু সেম তার মতো হবে না। তবে চেষ্টা করি দুইটা মানে তার চাওয়াটা এবং মানে তার জন্য যেটা বেটার হবে কম্বিনেশন করে কিছু করার। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে আপনারা কাউন্সিলিংটা হচ্ছে। আমরা এই অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ত্বক সুন্দর রাখতে আমরা কে না চাই, এবং আপনার ত্বক যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় এবং আরও অনেক আত্মবিশ্বাসী লাগে। আসলে আপনার স্কিন টোনটা যেরকমই হোক না কেন, যত ডার্ক শেডই হোক না কেন, আপনার ব্রাইট যদি একটা স্কিন থাকে, আপনার স্কিনটা যদি টান টান থাকে, তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে অনেক ইয়ং লাগবে। এখন এই ত্বক সুন্দর রাখতে হলে খাবার তালিকায় কী খেতে হবে বা কোন ধরনের খাবারগুলো আমাদের স্কিনটাকে ইয়ং রাখবে, বা দেখা যাবে যে স্কিন দেখলে আপনার স্কিনে কোনো রিঙ্কেল থাকবে না, কিংবা হলো যে কোনো ধরনের ডার্ক সার্কেল থাকবে না, এটা দূর করতে চাইলে আপনার খাবারে কিছু খাবার অবশ্যই যোগ করতে হবে। শুরুতে যদি বলি যে আপনি যদি স্কিন সুন্দর রাখতে চান, যে আপনি যদি চান যে আপনার স্কিনে কোনো রিঙ্কেলস না পড়ুক, তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে এবং ভালো একটা ঘুম দিতে হবে, যাতে আপনার দৈনিক 8 থেকে 10 ঘন্টা একটু ঘুম হয়। ঘুমটা ভালো হলে কিন্তু স্কিনটা দেখতে অনেক সুন্দর লাগে। আর খাওয়ার তালিকায় আপনি অবশ্যই কিন্তু তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে। কিছু সবজি রয়েছে যেমন আপনার গাজর, মিষ্টি কুমড়া, এই ধরনের যে সবজি রয়েছে যেগুলো দেখতে একটু কালারফুল, মানে অরেঞ্জ কালারের এবং রেড কালারের, এগুলো কিন্তু দেখা যায় যে আপনার বিটা ক্যারোটিন থাকাতে আপনার স্কিনটার যে বয়স সেটা কিন্তু লুকিয়ে রাখতে সাহায্য করবে, স্কিনটাকে টান টান রাখবে। আপনি সকালের নাস্তায় কিন্তু 1 গ্লাস গাজরের জুস গ্রহণ করতে পারেন, কিংবা দেখা যায় যে নাস্তার পরেও গ্রহণ করা যেতে পারে। আফটারনুন স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি গাজরের জুস গ্রহণ করতে পারেন। সবজিতে আপনি মিষ্টি কুমড়া রাখতে পারেন, সালাদ হিসেবে টমেটো রাখা যেতে পারে। এগুলো সবগুলোই কিন্তু আপনার স্কিনটাকে সুন্দর রাখবে। এরপরে আপনার গ্রিন টিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যারা স্কিন সুন্দর রাখতে চায়, স্কিনটা চায় যে খুব একটা ব্রাইট থাকুক, কিংবা স্কিনে যাতে কোনো ধরনের ছোপ ছোপ দাগ না পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হলো যে গ্রিন টি গ্রহণ করতে পারেন। দিনে 2 কাপ পর্যন্ত গ্রিন টি গ্রহণ করা যায়। এটা আপনি নাস্তা গ্রহণ করার আধা ঘন্টা পরেও গ্রহণ করতে পারেন, কিংবা সারাদিনে আপনি যখন অন্য কোনো চা গ্রহণ করেন বা চা পান করেন, সে সময়ও কিন্তু আপনি গ্রিন টিটা খেতে পারেন। গ্রিন টি খাওয়ার সময় অবশ্যই এর সঙ্গে কিন্তু আপনি লেবু এবং আদা কুচি যোগ করতে ভুলবেন না। তবে হ্যাঁ, গ্রিন টি পানের সময় একটু খেয়াল রাখবেন, যাদের ব্লাড প্রেশার লো হওয়ার সম্ভাবনা থাকে বা যাদের দেখা যায় কিছুদিন পরপরই ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করে বা ব্লাড প্রেশার লো হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই গ্রিন টি পান করা অ্যাভয়েড করবেন। এরপরে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি যুক্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ত্বকে যে অনেক সময় মেস্তা পড়ে, কিংবা আমরা যখন বাহিরে যাই, রোদে বের হই, তখন কিন্তু ত্বকে দেখা যায় এক ধরনের পোড়া দাগ হয়। সেটা দূর করতে চাইলে কিন্তু আপনি ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আপনি চেষ্টা করুন প্রতিদিন 2 গ্লাস করে লেবুর শরবত পান করতে। ভিটামিন সি যুক্ত ফল যেগুলো রয়েছে, কমলা, মালটা, সেগুলো গ্রহণ করতে পারেন। আপনি কিন্তু মালটার জুস সকালের নাস্তায় রাখতে পারেন। এতে কিন্তু দেখা যায় যে আপনার স্কিনটা ভেতর থেকে সুন্দর হবে। ভিটামিন সি যুক্ত খাবারের পাশাপাশি কিন্তু ভিটামিন ই যুক্ত খাবারও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। আপনি বাদাম গ্রহণ করুন, তারপর হলো যে অলিভ অয়েলটা গ্রহণ করতে পারেন, তারপর বাঁধাকপি, ফুলকপি এগুলো গ্রহণ করতে পারেন সবজি হিসেবে। এগুলো সবগুলোতেই ভিটামিন ই রয়েছে। সামুদ্রিক মাছ সপ্তাহে 1 দিন করে গ্রহণ করতে পারেন। ওমেগা 3 রয়েছে, ওমেগা 3ও কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী। আরেকটা স্কিন সুন্দর করার ছোট একটা টিপস যদি দেয়, সেটা হলো আপনি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ যদি কাঁচা হলুদ ফুটিয়ে নিয়ে সে হলুদ দুধটা 2 থেকে 3 সুতো জাফরান দিয়ে পান করেন, তাহলে কিন্তু সেটা আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করবে, স্কিনে একটা আলাদা গ্লো চলে আসবে।
এন্টিএজিং এর আরেকটি ট্রিটমেন্ট বোটক্স, যেটি খুবই জনপ্রিয়, কিন্তু এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? বোটক্স ট্রিটমেন্ট এজিং সাইনটাকে রিডাকশনের জন্য, কিন্তু এটা যদি আপনি কোনো প্রফেশনাল হ্যান্ডে ট্রিটমেন্টটা নিয়ে থাকেন, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ট্রিটমেন্টটা যার কাছে নেবেন আপনার আগে বুঝতে হবে উনি ডক্টর কিনা, উনি অ্যাস্থেটিক এক্সপার্ট কিনা, উনি অ্যাস্থেটিক মানে ওয়ার্কের জন্য ট্রেইনড আপ কিনা, এবং এইগুলোর উপর ডিপেন্ড করছে আসলে আপনার এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা। বেসিক্যালি এই বোটক্স নামের যে মেডিসিনটা ইউজ করি এটাতে আসলে কোনো সাইড এফেক্ট নেই। এটা ট্রিটমেন্টটা নেওয়ার পরে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে 6 থেকে 8 মাস পর্যন্ত এর ইফেক্টটা থাকে, ম্যাক্সিমাম 1 বছর। আবার যখন এটা ইফেক্টটা চলে যায়, স্কিনটা আগের জায়গায় চলে যায়। ট্রিটমেন্টটা নেওয়ার আগে তার যে স্কিনটা ছিল জাস্ট সেই অবস্থায় ফিরে যায়, কিন্তু তার চেয়ে খারাপ হয়ে যায় না। এই প্রশ্নটা অনেকেরই থাকে যে আমাদের মানে ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমার স্কিন কি আরো খারাপ হয়ে যাবে কিনা, এটা চলে গেলে আরো খারাপ হয়ে যাবে, যদি সে বন্ধ করে দেয়। অ্যাকচুয়ালি ওরকম কিছু না, তবে আগে যে কন্ডিশনে ছিল সেই অবস্থায় ফিরে যায়। আচ্ছা, এক্ষেত্রে কি আপনারা সাজেস্ট করে থাকে যে রিটাচ করার পর? হ্যাঁ, নিয়মিত যদি সে কন্টিনিউ করে আগের চেয়ে আরো বেটার লুক সে পেতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এন্টিএজিং ট্রিটমেন্ট এবং অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পেরেছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আমার পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এনটিভির কলাকুশলী এবং দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ত্বকের কালো দাগ অনেক ধরনের রোগেই আসে। এটা PIH নামে আমরা সংক্ষিপ্ত বলি, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। এটাও কিন্তু হতে পারে, ধরেন কোনো কন্ডিশন থাকলো, ইনফ্লামেটরি কোনো কন্ডিশন, সেটার পরে ওটা চলে গেল, রেডনেস চলে গেল, বাট হচ্ছে কালো দাগটা রয়ে গেল। আবার এটাও মেস্তা, আমরা যেটা জানি মেলাজমা, এইটা কালো দাগ একটা ব্রাউন প্যাচের মতো প্রথমে পরে, আস্তে আস্তে এটা হতে পারে। রোজাশিয়ার ক্ষেত্রে একটা টার্ম আছে রোজাশিয়া যাদের থাকে অনেক রেড হয়ে যায় ফেস, তাদের ক্ষেত্রেও দেখবেন যখন রেডনেসটা চলে যায় তাদের ক্ষেত্রেও কালো দাগ আসতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।